প্রিয় দর্শক, ঈদ মোবারক। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। সচরাচর এই অনুষ্ঠানে অনেক ভারী ভারী কথা হয়, আজকে হয়তো অত ভারী কথা হবে না, একটু হালকা মেজাজে কথা শুরু করব, জানি না কোথায় গিয়ে ঠেকে। দুজন খুব চমৎকার মানুষ আজকে আমাদের সাথে আছেন, আপনারা নিশ্চয়ই তাদের লেখা পড়েছেন বিভিন্ন সময়। আমাদের সাথে আছেন মুম রহমান, তিনি কথা সাহিত্যিক এবং অনুবাদক, এবং আছেন স্নিগ্ধা বাউল, তিনি বাউল নন পেশায়, তিনি কবি ও কথা সাহিত্যিক। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। নাম নিয়ে যেহেতু শুরু হলো, শুরুতে স্নিগ্ধা বাউল আপনার কাছে আসতে চাই। বাউল এই যে পদবিটা, এটা কোথা থেকে আসলো এবং এর সাথে আপনার বা আপনার পরিবারের সঙ্গীতের সাথে যোগ আছে কিনা, এবং সেখান থেকে কবিতায় আসাই বা কিভাবে? আসলে আমি আমার খুব স্বল্প সময়ের যাত্রায় এই প্রশ্নের এতবার সম্মুখীন হয়েছি। বাউল আসলে আমাদের পারিবারিক পদবি। অনেকে হয়তো মনে করে যে এটা হয়তো লেখক নাম, কিন্তু না, এটা আসলে আমার সার্টিফিকেটের নামই। আমি স্নিগ্ধা বাউল, আমার বাবা প্রদ্যুৎ বাউল, এবং আমরা আসলে সনাতন ধর্মাবলম্বী বৈষ্ণব ঘরানার একটা পর্যায়। বিভিন্নভাবেই বলা যায় যে আমরা চতুর্থ প্রজন্ম যারা বাউল মতটাকে গ্রহণ করে এই বাউল পদবিটা গ্রহণ করেছি। তো যখনই আমি হয়তো একটু ভিন্নভাবে পড়াশোনা করে আজকে এই পর্যায়ে এসেছি যে বলতে পারছি, কিন্তু আমরা আসলে খুব পিছিয়ে পড়া একটা সম্প্রদায় বলা যায়। আমার পরিবারে আমার আগে কেউ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেনি, আমি প্রথম পড়তে এসেছি। তো আমাদের একটা সাংস্কৃতিক আবহ ছোটবেলা থেকে আমরা গানের মধ্যেই বড় হয়েছি। আমরা জেনেছি যে মানুষে মানুষে ভালোবাসা, মানুষে মানুষকে ভালোবাসাই প্রথম ধর্ম, তারপর অন্য কিছু, এবং মানুষের কাছে পৌঁছানোর মূল স্থানটাই হচ্ছে যে সুরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো যায়। আমি ছোটবেলা বৈঠকি গানের আসর দেখে বড় হয়েছি, মানবিকতার সুর শুনে বড় হয়েছি, মুর্শিদি শুনেছি, দেহ শুনেছি, তরি শুনেছি। তো এভাবে আসলে একটা সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে বড় হয়ে ওঠে। আমি আজকে স্নিগ্ধা বাউল, হয়তো কবিতার বীজটা হয়তো ওইখানেই বপন হয়েছিল যে মানুষের কথা বলতে হবে, ভালোবাসার কথা বলতে হবে। জানি না একটু ভারী কথায় চলে যাচ্ছে কিনা, কিন্তু আমাদের সমাজে বাউলিয়ানা বলুন, সঙ্গীত বলুন, তার সাথে আবার ধর্ম, সুফিবাদ, এই সব কিছুর পাশাপাশি অবস্থান, বিভিন্ন ধর্মের পাশাপাশি অবস্থান, এটা নিয়েও মাঝে মাঝে অস্থিরতা দেখা দিয়েছে। বাউলরাও আক্রান্ত হয়েছিলেন। আপনার জীবনে বা আপনার পরিবারের অভিজ্ঞতায় কি এই চাপগুলোর মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, আমি নিজেই হয়েছি, আমাদের পরিবার হয়েছে। ওটা তো আরও ভারী কথার দিকে চলে যাবে, তবে আমরা আবার সামলেও নিয়েছি। খুব ভয়ঙ্কর পর্যায়ে গিয়েছিল যে আশেপাশে আমাদের উপর হামলার মতো অবস্থা হয়েছিল, কিন্তু আবার পাশাপাশি এমনও ছিল যে আমাদের প্রতিবেশীরাই আমাদেরকে রক্ষা করেছে। সুতরাং ওই জায়গাটা যেমন আছে, তেমনি আবার আমাদেরকে ভালোবেসে একদল মানুষও আছে যারা আমাদেরকে রক্ষা করে বা আমাদের জন্যই কথা বলে। তো সুতরাং আমি ওই সত্যটাকে গ্রহণ করে নিই যে আমি হয়তো আক্রান্ত হয়েছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি ভালোবাসাটা পেয়েছি, আমাকে রক্ষা করেছে অনেকে। এটাকে আমি ধরে রাখতে চাই আর কি। জি, মুম রহমান, আপনার কাছে আসতে চাই। প্রথমে আপনার নামটা নিয়ে নিশ্চয়ই মানুষের কিছু কৌতূহল কাজ করে। এই ধরনের শব্দ সচরাচর দেখা যায় না। মুম, এটা কি একটা শব্দ নাকি অন্য কিছু? প্রথমেই তো আগে আমি যখন লেখালেখি শুরু করি, নামটা শুনেই ভাবতে এটা একটা মেয়ের নাম, এবং অনেক সম্পাদক তখন উৎসাহী হয়ে খোঁজ করতে, এই মেয়েটা কোথায়। আমি অনেক আগে লেখালেখি শুরু করেছি, 22-23 বছর হয়ে গেছে। তো আমাদের সময়ে আমি কাউকে কি বলবো, আহত না করেই বলতে চাই যে কিছু কিছু সম্পাদক ছিলেন প্রাচীনপন্থী। তো আমার নামটাও খুব প্রাচীনপন্থী, যদিও এই দেশের আমাদের জাতির পিতার নামের সাথে সম্পর্কযুক্ত। আমার পুরো নাম হচ্ছে মুহাম্মদ মজিবুর রহমান। তো আমি যখন নতুন লিখতে আসি, তখন সম্পাদকরা দেখলো যে এই 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো এইটুক একটা লোকের এত বড় নাম লিখতে গেলে তো লেখার হেডিংয়ের চেয়ে নাম বড় হয়ে যায়। তখন তারা মোহাম্মদের মু লিখে একটা ফুটো দিল, তারপর মজিবুরের ম লিখে একটা ফুটো দিল, তারপর রহমান দিল। আমি তখন কালক্রমে ফুটো গায়েব হয়ে গেল। আমি তখন বললাম যে এই ডটের জিনিসটা বাদ দেন ভাই, এটা ভাল লাগছে না। ওই হয়ে গেল মু। তো পরে আমি দেখলাম, আমাকে একজন বিখ্যাত কয়েকদিন জিজ্ঞেস করলো যে মুম আবার কেমন নাম, এটা বোধহয় কোনো কুত্তার নাম, কারণ রাশিয়ান বোধহয় একটা গল্পে এরকম কুত্তার নাম আছে। আমি বললাম ভাই, মুম হচ্ছে আরবি শব্দ, একদম বিশুদ্ধ আরবি শব্দ।
সাইমুম, তায়াম্মুম, আমরা এই শব্দগুলো বলি। মুম মানে ধুলা। পরে কাকতালীয়ভাবে দেখা গেল যে আমার নামটা এত সুন্দর হয়ে গেল, মানে দয়ালের ধুলা, মুম রহমান। তো স্নিগ্ধা বাউলের মতো একটা সুন্দর নাম আমি কাকতালীয়ভাবে পেয়ে গেলাম, পৈতৃক সূত্রে না। তখন কি ভেবেছিলেন যে এই নামটা শেষমেশ এই রূপ পরিগ্রহ করবে? না, একদমই ভাবিনি। আমি তো আমার শখে একটা ধারণা দুইটা লেখা। মুম্বাইও যে নারী, যে এই নামে নিশ্চয়ই একজন নারী আছে, এটাকে নিশ্চয়ই উপভোগ করেছে। কিন্তু এই যে অনেকে নারী ভেবে আপনার খোঁজ করতেন, এটা কি উপভোগ করতেন না বিব্রত হতেন? শুরুর দিকে খুব মেজাজ খারাপ হতো আর কি, পরে উপভোগ করা শুরু করেছি। কিন্তু তারপরে তো একটা ওই যে সোশ্যাল মিডিয়া নামে একটা বাজে জিনিস চলে আসলো, এবার তো আসল মুখোশ সব বেরিয়ে গেল। অনেকে তো আবার সোশ্যাল মিডিয়ায় ছবি দেন, অন্য কিছু দিয়ে রাখেন। না, পাতা। একদম সেরকম করলে বোধহয় এই সমস্যা এখনো হতে পারতো, যদি আপনি সেটা চাইতেন। এরকম নাম নিয়ে আমার খুব মজার একটা অভিজ্ঞতা হচ্ছে যে আমার যেহেতু প্রফেশনাল নামও স্নিগ্ধা বাউল, আর যেহেতু আমি সরকারি চাকরি করি, তো অনেকে আমাকে একসময় বুদ্ধি দিল যে তুমি একটা লেখক নাম তৈরি করে ফেলো। তো আমি করলাম কি যে হঠাৎ করে এই ফেসবুকে আমার ডাক নাম বেলা, আমি স্নিগ্ধা বেলা করে ফেললাম। আমাকে লোকজন ফোন দিচ্ছে, তুমি কি লেখক নাম পরিবর্তন করে ফেলছো? স্নিগ্ধা বাউল নামটাই তো সুন্দর ছিল। নাকি বিয়ে করে ফেলছো বেলা নামের কোনো ভদ্রলোক? বেলা বোস না হলে আবার অনিন্দ্যের বেলা বসের খোঁজ পড়ে যেত। না, ক্যাম্পাসে অবশ্য এটা নিয়ে আরো গল্প ছিল। কি বেলা নিয়ে? বেলা এবং অঞ্জন নিয়ে গল্পে করতে না, মানে ওইটা গল্পে কোনো যাওয়া বাধা যাবে নেই। না। আজকে শুনি না একটু ক্যাম্পাসে কি হতো? না, ওই ক্যাম্পাসে হচ্ছে এরকম এই নামেরই একটা ছেলে হচ্ছে মানে সামহাও আমার খুব গুণমুগ্ধ ছিল। তো ওই আমাকে দেখলে ছেলেরা হচ্ছে ওই গানটা গাইতো আর কি, চাকরিটা সে পেয়ে গেছে বেলা শুনছো। তারপর সে যুবকের কি পরিণতি হলো? সে যুবক তো যুবক আর নাই এখন, অপেক্ষায় থেকে থেকে বৃদ্ধ হয়ে গেল। বৃদ্ধ হয়ে গেছে। যাক, সে কথা। আপনাদের বৈষ্ণব ঘরানার কথা আসছিল এবং বাউলদের চিন্তা চেতনার কথা আসছিল। আপনি যখন কবিতা লেখা শুরু করলেন, সেখানে এর প্রভাবটা কি ছিল? আপনার কবিতায় কি এর ছাপ পড়ে, বা আপনার চিন্তা চেতনা এই ভাবধারা দিয়ে পরিবর্তিত হয়? এটা না খুব আশ্চর্য যে আমার কাছে মনে হয় আর কি যে ভাবনার জগৎটা আর কবিতার জগৎটা কিন্তু একেবারেই ভিন্ন। মানে আমাকে যে প্রভাবিত করছে সে তাকে দিয়ে কিন্তু আবার আমি কবিতা লিখতে পারছি না। আমি প্রচুর এই জিনিসটা ভাবি যে যে ঘরানা থেকে আমি এসেছি সেটা সেটা তো একটা সর্বব্যাপী একটা ঘরানা, যেখানে সবাইকে নিয়ে ভাবতে হবে। কিন্তু যখন আবার আমি কবিতা লিখি তখন কিন্তু দেখা যায় যে 90% বেশি আমি ভাষ্যে লিখি, মানে আমার এটা আমার সেটা। কিন্তু আমার ঘরানা কিন্তু আমাকে বলেছে আমি বলে কিছু নাই, মানে আমার ঘরানা আমাকে বলে যে তুমি আমিত্ব থেকে মুক্তি। কিন্তু এটা আমি অনেক সময় ভাবার চেষ্টা করি যে এটা কেন হলো, আমার কাছে আসলে উত্তর নাই। কিন্তু আমি বেশিরভাগই আমি ভাষ্যেই কবিতা লিখি। আমি মাঝখানে একটু ঢুকবো নাকি? অবশ্যই। যে মানে তাহলে কি আমরা বলবো যে স্নিগ্ধা বাউল আদতে আসল বাউল না, এবং তার যে ভাবনা সেটা কবিতায় সহিভাবে প্রকাশিত হয় না? বহু পুরনো প্রশ্ন। নজরুল যেমনটা করে বলতেন যে তার লেখা, তার সাহিত্য তার জীবনের অভিজ্ঞতা থেকে উৎসারিত, তিনি যেটা বিশ্বাস করেছেন তাই লিখেছেন। আবার অনেকে এটাও বলবার চেষ্টা করেছেন যে শুধু যা বিশ্বাস করি সেটা সোজা করে লিখে দিলে সে তো সাহিত্য হলো না, কবিতা হলো না। তো যে নজরুল আবার বলছেন সেটা নাই হলো কবিতা, যুগের না হই হুজুগের কবি। এই ক্ষেত্রে আপনি আসলে কোন জায়গা থেকে কবিতা লেখেন? যা বিশ্বাস করেন তাই লেখেন, নাকি সুন্দর হিসেব কষা একটা সুন্দর দেখা কবিতা হলো? না, তা না। অনেক সময় আমার কবিতা 6 মাস পরে পড়ে আমি খুব আশ্চর্য হই যে এটা আমি কখন লিখলাম। মানে এটা 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 হয়তো অনেকেই বলবে যে রবীন্দ্রনাথের জীবন দেবতা এটা সেটা। আমি ওই পর্যায়ে পর্যন্ত তো যাইনি বা যেতে পারিনি, কিন্তু এরকম হয় যে কবিতা, নিজের কবিতা পড়ে অবাক লাগে যে আমি লিখেছিলাম। মানে আমাকে একজন জিজ্ঞেস করলো যে আপনার প্রথম কবিতা লিখে কি মনে হয়েছিল প্রথম দিকে? আমি বললাম প্রথম যাই লিখতাম মনে হতো ইস কি লিখলাম। বলে সর্বশেষ কবিতা লিখে কি হয়েছে? আমি ধুর কি লিখলাম। মানে কিন্তু মাঝে মাঝে মনে হয় যে যার শিখি পাখা লেখনি হয়ে গোপনে মরে কবিতা লেখা। মুম রহমান, আপনার কাছে আসতে চাই, সাহিত্যিক হয়ে ওঠা হলো কিভাবে? মানে আমরা তো সবাই ছাত্র জীবনে ওই 3 Idiots এর কথা মনে পড়লো যে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে। জানি না কজন বাবা মা চিন্তা করেন আমার ছেলে বা মেয়ে বড় হয়ে সাহিত্যিক হবে। আপনি এই পথে, বন্ধুর পথে কিভাবে আসলেন? এইটা খুব একদম সচেতনভাবেই আসা। আমার আসলে
আমি যখন স্কুলে পড়ি, সম্ভবত অষ্টম নবম শ্রেণীতে, আমি যদিও তখন কবিতা লিখি, কিন্তু ওই সময়টায় তো হুমায়ুন আহমেদ প্রবলভাবে জনপ্রিয়। টেলিভিশন নাটক, গল্প, উপন্যাস, বইমেলার ভিড় ইত্যাদি ইত্যাদি। আমি মনে মনে ভাবতাম যে আমি এইরকম একটা কিছু হতে চাই, এবং আমার সবসময় মনে হয়েছে যে আমি যদি একটা ডাক্তার হই তাহলে ডাক্তার মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার অমুক, অ্যাডভোকেট অমুক। আমি সবসময় চেয়েছিলাম যে আমার নামটাই শুধু থাকবে, এর আগে পিছনে ডক্টর, পিএইচডি, এইটা সেটা কিচ্ছু থাকবে না। একটা নাম বলে, আপনি যেমন কাজী নজরুল ইসলাম বললেন, হ্যাঁ অনেকে বলছে বিদ্রোহী কবি, সে তো প্রেমেরও কবির, আমরা কবিগুরু একটা টাইটেল দিয়ে দিচ্ছি, কিন্তু শুধু রবীন্দ্রনাথ বললে যথেষ্ট হয়ে যায়, শামসুর রহমান বললে যথেষ্ট হয়ে যায়। এই যথেষ্ট হয়ে যাওয়াটার প্রতি আমার একটা লোভ কিন্তু ছিল। কিন্তু শুরুটা আমার মূল শুরুটা হয়েছে কিন্তু থিয়েটার থেকে। আমি 88 সালে প্রথম ঢাকা লিটল থিয়েটারে যোগ দেই। আজকের যে আমাদের প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম, তখন তিনি বাচ্চাদের জন্য একটা নাটকের দল করতেন, ওটাই ছিল ঢাকা লিটল থিয়েটার। ওইখান থেকে, মানে আমি মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, ওইখান থেকে আমার শুরু হলো। তো ওই নাটক করতে করতে 2 বছর আমি নাটক করলাম, তারপর জাহাঙ্গীরনগরে ভর্তি হয়ে গেলাম নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে। তখন কিন্তু কবি না, তখন আমি আবার হতে চাচ্ছি নাট্যকার। তারপর নাটক দেখতে দেখতে নাট্যকার, টেলিভিশনের নাটক লিখেছি অনেক, মঞ্চের জন্য নাটক লিখেছি। একটা সময় গিয়ে কিভাবে যেন আমার মনে হলো যে না, আমি আসলে লেখকই হব, এবং লেখক হওয়া মানে হচ্ছে যে আমি সব কিছু লিখব। আমার একটা বাজে ধারণা আছে, বা দুর্বল, বা আমি জানি না এই ধারণাটা অনেকে সমর্থন করবে না। আমার কাছে মনে হয়েছে যে যে নাটক লিখতে পারে না, গল্প লিখতে পারে না, কবিতা লিখতে পারে না, অনুবাদ করতে পারে না, সে কোনো লেখকই না। ধরুন নজরুলের কথাই যদি ধরেন, নজরুল একই সঙ্গে অনুবাদক, গীতিকার, কবি, নাট্যকার। রবীন্দ্রনাথও কিন্তু তাই। জীবনানন্দকে আমরা বিশুদ্ধ কবি বলতাম, পরে আবিষ্কার হলো যে তার কবিতার চেয়ে উপন্যাসের সংখ্যা, ছোট গল্পের সংখ্যা কোনোভাবেই কম নয়। অর্থাৎ এই যে লেখালেখির একটা কমপ্লিটনেস, যেটা আমরা সৈয়দ হককে খেতাব দিয়েছিলাম সব্যসাচী, তা আমার কাছে মনে হয়েছে যে লেখক মানেই, কথা সাহিত্যিক মানেই হচ্ছে সব্যসাচী। সে সবগুলো বীজ নিয়েই, মানে এটা একটা অরণ্যের মতো এটা, এবং একটা অরণ্যে যেরকমের নানান রকম গাছ প্রাকৃতিকভাবে হয়, প্ল্যান্টেশন করা হয় না, এরকম একটা প্রাকৃতিক ভঙ্গিতেই বোধ হয় তৈরি হয়ে যায়। তো এটা তারপরে কিভাবে হয়ে গেছে। তারপরে আমি ঢুকে যাই সাংবাদিকতা, সেইখান থেকে কর্পোরেট চাকরি। একটা সময় আমার মনে হলো যে আমি তো কমপ্লিটলি আমার নিজের জীবনটা ধ্বংস করে দিয়েছি। এখানটাতে আসতে চাচ্ছিলাম, এই যে কর্পোরেট চাকরির কথা ঘুরে ফিরে এত লোভনীয় একটা বাইরের রূপ, তার ভেতরে ঢুকে কি মনে হয়েছে যে সেটা আসলে আপনাকে শুষে নিচ্ছে, সে কারণেই সেখান থেকে ডেফিনেটলি কেমন ছিল আপনার অনুভূতিটা? আমার যে সর্বশেষ চাকরিটা ছিল, আমি প্রতিষ্ঠানের নাম বলতে চাচ্ছি না, তো সেইখানে আমার এরকম হলো যে ওই পুরো অফিস সেট আপটা আমার নিজের তৈরি করতে হয়েছে। আই ওয়াজ দ্য সুপ্রিম বস। তো সেইখানে নিয়োগ দেওয়া, পিয়ন দারোয়ান থেকে শুরু করে সব কিছু আমার করতে হয়েছে, এবং দিন নেই রাত নেই আমি পরিশ্রম করছি। সকাল 9টায় আমি বেরিয়ে যাচ্ছি, রাত 12টা 1টা। এখন অফিস আমাকে গাড়িটা, খাবার দাবার যা যা দেওয়ার সব দিয়েছে। তো আকস্মিক আমার মনে হলো যে আমি এই যে এত পরিশ্রম করছি, এটা তো আরেকজনের প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছি, আমি নিজেই তো একটা প্রতিষ্ঠান হতে পারি বা পারতাম হয়তো বা। আর তার চেয়ে বড় কথা আমার মনে হলো যে আমি তো আর লিখতে পারছি না, আমাকে বসে বসে নানান হিসাব নিকাশ করতে হচ্ছে, কয়টা চেয়ার, এসি বিল কত আসছে, এটা কি হয়েছে, সেটা কি, অনেক মানে অসৃষ্টিশীল কাজের মধ্যে আমি জড়িয়ে গেলাম। অঙ্কলক্ষ্মীর ভয় কাব্যলক্ষ্মী পালিয়ে গেল। একদম। এর মধ্যে আবার এই যে কিছু বসিং এর ব্যাপার থাকে, কর্পোরেটের কিছু রাজনীতির ব্যাপার থাকে, সেগুলো কিছু নোংরামিও আমি দেখলাম। তখন আমার বললাম না রে বাবা, এটা তো হবে না, আমি ছেড়ে দিলাম, এবং 9 বছর টানা আমি আর কোনো চাকরি করছি না। বেশ সাহসের ব্যাপার। হ্যাঁ না, এটা কিন্তু খুব পোড়ায়, মানে আমার তো মানে প্রত্যেক ঘন্টায় মনে হয় যে চাকরি ছেড়ে দিই। এটা তো আমাদের এখনকার সমাজের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে না, যে প্রতি মুহূর্তেই আমরা কিছু না কিছুর পেছনে দৌড়চ্ছি। আপনি যদি ফেসবুকেও একটা কবিতা লিখে পোস্ট করেন, কটা লাইক পড়লো সেই খোঁজ হচ্ছে। ইউটিউবে যদি আপনার একটা কবিতার ভিডিও দেন, আপনি হয়তো ভাবছেন কজন দেখলো, কটা ভিউ হলো। একজন কবি হিসেবে কি আপনি এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারেন যে এই স্রোতের মধ্যে আমি নেই, আমি হয়তো টম হ্যাঙ্কসের সেই অমর সিনেমা কাস্টেভের মতো কোনো একটা নির্জন দ্বীপে বসে শুধু সাহিত্য নিয়ে ভাবছি? এটা কি হয়? এটা আদতে তো আমি এই সমাজের মানুষ, আমার বেড়ে ওঠা তো এই সমাজের মধ্যেই, ওইটা থেকে হয়তো একদম মুক্ত হতে পারিনি বলে
অন্য আরও অনেক সমস্যা বা অনেক সার্কেল থেকে বের হওয়া যাচ্ছে না। তবে ওইটা হয় যে নিজের ভাবনাটাকে তো আসলে ছড়ায় দেওয়ার একটা মাধ্যম। হ্যাঁ, কে লাইক করলো, কে কমেন্টস করলো, এটা যেতে বেশি আমি যা ভাবছি এটাকে তো আমি বলে দিতে পারছি, আমার ভাবনাটা এই দিকে আছে। এটা আর একটা সহজ পন্থা আসলে এটা। কবি সাহিত্যিককে অবশ্যই সহজ পন্থায় যাওয়া উচিত না, তাদেরকে তাদের মতো নিভৃতচারী, কিন্তু নিভৃতচারী একটা জীবন কিন্তু আমাদের ভেতরে বসবাস করে প্রতিনিয়ত, কিন্তু আমরা ভেতরে ভেতরে মানে নিজেরই একটা জগতে বিচরণ করি। মুম্বাই যেমন খুব সাহসের সাথে বলছিল যে কর্পোরেট জগৎ, নিজের একটা, যে আমি তো হচ্ছে একটা প্রতিষ্ঠান, আমি প্রতিষ্ঠান দাঁড় করাচ্ছি, সেটা থেকে সেই ভাবনাটা কিন্তু আমার একবার মনে হলো যে রাষ্ট্র কেন কবি সাহিত্যিকদের দায়িত্ব নেয় না। মানে কবি সাহিত্যিক সাহিত্য রচনা করবে, কবিতা লিখবে, এটাই তার কাজ, এবং ভাতা দেবে। আদর্শ রাষ্ট্রে কবির কোনো জায়গা ছিল না, কিন্তু এখনকার রাষ্ট্রে আসলে কবি সাহিত্যিকদের ভাতা দেয়া উচিত আসলে, যে আমরা চিন্তা রাজদরবারে রাজকবিরা ছিল, হ্যাঁ রাখাই হতো, তো সভাসদ পরিষদ। আমাদের নিভৃতচারী করার দায়িত্ব তো আসলে কারো না কারো নেওয়া উচিত। কবির চেয়ে বড় পদবি তো কারো নাই, যে কোনো মন্ত্রীর চেয়ে কবির পদ বেশি হওয়া উচিত। কিন্তু কবিতার তো এটাও একটা দিক, কবিতা সময় সময় প্রতিবাদী, কবিতা সময় সময় মানুষের অসহ্য কষ্টের কথা খুব সুন্দরভাবে শিল্পিতভাবে তুলে ধরে। তো সরকারি পৃষ্ঠপোষকতায় বসে কি এগুলো হয়ে উঠবে বলে মনে হয়? কেন নয়, সরকারের সঙ্গে এখানে বাধা কি? বাধা নাই তো, মানে আমাদের তো ক্ষুধা তো লাগে। এখন আপনি দেখুন যে এন্টায়ার রুশ সাহিত্যের সময়টায়, যে ওই সময় তো সেই বলশেভিক বিপ্লব, তারপর এই কি কমিউনিজম, সব কিছু কিন্তু হচ্ছে। তো কেউ কেউ কিন্তু রাষ্ট্রীয় প্রণোদনায় সেটা লিখছে, কিন্তু অমর যে রুশ সাহিত্যটা সেটা কিন্তু তার বাইরেই হয়েছে। তার মানে পক্ষের একটা লোক যদি থাকে, আমি মুমুর রহমান যদি রাষ্ট্রের পদলেহনও করি, চাটুকারিতাও করি, তাহলে নিশ্চয়ই আমার বিরুদ্ধে আরো 10 জন দাঁড়াবে। সেই সংস্কৃতিটা জরুরি। এখন আমি মানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, আজকে ভাতা পাচ্ছেন, কালকে যদি সরকারের বিরুদ্ধে বেশি লিখে বসেন, তখন সরকার যদি বলে আর ভাতা দেবে না, ওইটা কিন্তু ওই রকম না। মানে ওইটা হচ্ছে যে হ্যাঁ আমরা শুধু এটাই করব, আর কবিতা লেখা মানে তো সরকারের বিরুদ্ধে না, বা রাষ্ট্রের বিরুদ্ধে না, সমাজের বিরুদ্ধে না। আমি তো বিজ্ঞাপনী সংস্থা না, বিজ্ঞাপনী সংস্থা না, আমার তো অনেক সোর্স আছে। সরকারের বিজ্ঞাপন করে বেড়াবো। সরকার ভালো কাজ করলে আমি অবশ্যই ভালো বলবো, খারাপটা করলে খারাপটা বলবো, এবং সেইটা বলবো তো আমি মানে কোনো ঈর্ষা থেকে না, ঘৃণা থেকে না, আমি এটা গঠনমূলক জায়গা থেকেই তো বলবো, এবং আমার কাছ থেকেই তো আগে কথাটা যাবে। আবার আমরা যে সবসময় সব কথা বলি না তাও কিন্তু না, আমরা তো রূপকের আশ্রয় নেই। আমরা তো আমাদের কাজটাই তো কাজ না, ঠিক আমার অন্তর্গত জগতে হয়তো ওইভাবেই প্রকাশ করে যে আমি তো সত্যি সত্যি ঢিল মারবো না, কিন্তু আমি ঢিলটা মারবো সেটা ভিন্ন পন্থায়, এবং সেখানে অবশ্যই রূপকের কাজটা থাকবে। তো সেক্ষেত্রে তো আমাদের অনেক সুযোগ আছে, শুধু ভাতা পেলে যে আমরা খেয়ে বসে থাকবো তা তো না, আমরা ঢিলটা ঠিকই মারবো, কিন্তু পন্থা ভিন্ন হবে। ওইটা ভাতা পাওয়াটা আসলে আক্ষরিক অর্থে না নেওয়া ভালো। আমি যেটা বলতে চেয়েছি যে ধরুন আমাদেরকে প্রশ্ন করে, আপনারাই অনেক সময় প্রশ্ন করেন, কবির দায়িত্ব কি, লেখকের দায়বদ্ধতা কি, তো বলে সমাজের কাছে দায়বদ্ধ। তো দায়বদ্ধতা তো প্রত্যেকের আছে, সমাজের কাছে শুধু নয়, আপনার ধর্মের কাছে আপনার দায়বদ্ধতা আছে, পরিবারের কাছে আছে, আপনার ধরুন একটা প্রতিষ্ঠানে কাজ করেন সেইখানে আছে, আমরা সবাই সব জায়গায় দায়বদ্ধ। কিন্তু সত্যিকার অর্থে একজন লেখক কবি সকল অর্থেই তো তার কলম আর কাগজ ছাড়া আর কোথাও দায়বদ্ধ না, কারণ তাকে তো সমাজও ভাতা দেয় না, বেতন দেয় না, রাষ্ট্রও দেয় না, পরিবার দেয় না, কেউ তো না। আমাকে তো কোনো ধর্ম, কোনো মসজিদ মন্দির কেউ তো আমাকে 2 পয়সা দিয়ে বলে না। নজরুলকে তো বলেনি কীর্তনটা লেখো এই জন্য তোমাকে বাবা 200 টাকা দিলাম, তুমি এই হামনাদ লেখো এই জন্য 100 টাকা দিলাম। এটা তার নিজের দায় থেকে সে করেছে। তো সবচেয়ে বড় দায়টা তো আমার কাছেই, এবং সেটা উদ্গত, মানে কি বলে যে কেউ বলে দিলেই হবে তা না, আবার কেউ বলে না দিলে হবে না তা না, এটা হয়ে যায়, মানে এই জায়গাটা তৈরি হয়ে যায়। নিশ্চয়ই। একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক, একটু পরেই ফিরে আসছি, আশা করি সাথে থাকবেন। আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্তবাক। আমরা ঈদের বিশেষ আয়োজনে আজকে কথা বলছি মুমুর রহমান এবং স্নিগ্ধা বাউলের সাথে। স্নিগ্ধা বাউল, আপনার কাছে আসতে চাই একটা অত্যন্ত মর্মান্তিক এবং স্পর্শকাতর বিষয়।
কদিন আগে আপনি আপনার ভাইকে হারিয়েছেন এবং সেটা অত্যন্ত নৃশংস একটি ঘটনায়। সেখান থেকে প্রশ্ন জাগে আসলে এই ঘটনাগুলো প্রতিনিয়ত কেন ঘটছে আমাদের সমাজে? আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি শুরু করেন। আসলে এতদিন আমি যখনই হচ্ছে খবর দেখতাম, এখন তো বেশিরভাগ খবরই আসলে ফোনে দেখি যে এ ওকে মেরে ফেলছে, 4 টুকরা করে ফেলছে, মাংসের টুকরা পাওয়া যাচ্ছে। এগুলোর ভেতর দিয়ে যাচ্ছিলাম, তো প্রত্যেক দিনই দেখা যায় যে এগুলো শুনি, দেখি যে কি হলো আসলে, কেন হলো। তো ভাবতে ভাবতে আমি নিজেই একটা পাইপলাইনে ঢুকে পড়লাম আর কি, যেই পাইপটাতে আমি ঢুকেছি কিন্তু এখনো বের হতে পারিনি। তো আমার ভাইকে, আমার বড় ভাইকে রেলের কামরায় কোনো কারণ ছাড়াই একদম উত্তেজিত একটা মানুষ আমার ভাইকে কিল ঘুষি মেরেই ফেললো। মানে কতটা আঘাত করলে একটা মানুষ মরে যায়, ঠিক ততটাই আঘাত করেছে। কষ্টের জায়গাটা হচ্ছে যে কেউ না কেউ তো এগিয়ে এসে জিনিসটা থামাতে পারতো, বা 4 জন মানুষ আমার ভাইকে আবার স্টেশনে রেখে ট্রেনটা চলে আসে। তো আমি বললাম যে পাইপলাইনটাতে ঢুকে পড়েছি, ওইটা আসলে কবে গিয়ে শেষ হবে আমি জানি না। আমি একাই না, হয়তো আরো অনেক মানুষ এই যাত্রার ভেতর দিয়ে যাচ্ছে। এখন মানুষ এত অস্থির, এত এত কি বলা যায় এটাকে, যে এত উত্তেজিত যে একজন মানুষ যাকে আসলে আমরা চিনি না, কোনোদিন তাকে জানি নাই, সে একটা রেল দিয়ে সেও যাচ্ছিল ট্রেনে করে, সে মানুষটা আমাদের জীবন কয়েক সেকেন্ডের মধ্যে তছনছ করে দিল। বলে না যে সাহিত্যে বলে যে বাটারফ্লাই এফেক্ট, যেটা আর কি, যে কোথাও একটা কিছু পড়লো সেটা থেকে অনেক কিছু হয়ে গেল। এখন আমরা তো মধ্যবিত্ত পরিবার, আসলে আমরা তো বলি যে মধ্যম আয়ের দেশ, তা তো না, আমরা সবাই আসলে মধ্যবিত্ত পরিবারের দেশ একটা, যে যেখানে একজন মানুষ আয় করে আর তার উপরে 7 জন মানুষ বা 6 জন মানুষ ভর করে ওই সংসারটা চলে। তো প্রতিদিন যেই আয় করা মানুষটা সংসার থেকে বের হয়, তার নিশ্চিত ফেরাটা আসলে খুব প্রয়োজন। তার উপর নির্ভরশীল মানুষগুলোর জীবন যেভাবে থমকে যায়, তছনছ হয়ে যায়, এরকম আর না হোক। আমি এখনো জানি না যে এই শূন্যতা কিভাবে পূরণ হবে, বা আমি আদৌ কি করতে পারবো। তার তো 2 সন্তানও রয়েছে। ছোট বাচ্চাটা 1 বছর 2 মাস, আর বড় মেয়েটা ক্লাস 3-তে পড়ে। তো বড় মেয়েটা প্রথম 2 দিন কিছুই বলতে পারেনি, বুঝতেই পারেনি তার বাবা নেই। তৃতীয় দিন শুধু আমাকে জিজ্ঞেস করলো যে আমি বাবা ডাকবো কাকে। এই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই। আমি বলছি যে আমার বাবা বড় সন্তান হারিয়েছে, আমার মা হয়তো তার তোলায় মোড়া নারীটা হারিয়েছে, আমার ভাবি হয়তো বর হারিয়েছে, আমার ভাইয়ের মেয়েরা বাবা হারিয়েছে, আমি আশ্রয় হারিয়েছি, কিন্তু রাষ্ট্র কি হারিয়েছে, আমার এই প্রশ্নটা আছে। এই যে অস্থির মানুষ, এই যে সমাজ, এই যে এত কিছু, রাষ্ট্র কি কিছু হারাচ্ছে না? আর এটা আমি প্রশ্ন রেখে যেতে চাই যে আমরা কি কিছু হারাচ্ছি না? কিছু কি হারাইছি আমরা কেন খুঁজছি না? আমরা তো কিছু না কিছু হারাচ্ছি। আমার ভাই মরে গেছে, কিন্তু এই রাষ্ট্র কি হারিয়েছে, আমি আসলে এটা সবার কাছেই জানতে চাই। জি, মুম রহমান, আপনার কাছে আসি। এই যে ভীষণ অস্থির একটা সময়ে এই সেদিনের ঘটনা, একজন পুলিশ, তার হাতে একটা সাবমেশিন গান, তার মধ্যে 38টা গুলি, সবগুলো খালি করে দিলেন তারই সহকর্মীর শরীরে, সেখানে তার মৃত্যু হলো এবং তারপরে অবিচল তিনি সেখানেই দাঁড়িয়েছিলেন, পালিয়েও যাননি। মানসিক সমস্যার কথা আমরা শুনি এবং সমাজের সর্বস্তরে প্রতিদিনই পত্রিকা খুললে কোথাও আত্মহত্যা, না হয় বিষণ্ণতা, অন্যদিকে আরেক দল মানুষ বলবেন যে মানসিক রোগ বলেই কিছু নেই, এগুলো বিলাসিতা। এই যে ভীষণ অস্থিরতা, সেটা আপনাকে কিভাবে স্পর্শ করে, আপনাকে কিভাবে প্রভাবিত করে? আমি আসলে প্রায়শই ভুলে যাই, আমার জন্ম স্বাধীনতার বছরই, তো আমি প্রায়শই ভুলে যাই যে আমি খুব একটা স্বাধীন দেশে আছি, কারণ আমি চোরের মতো এখানে চলি। আমি এই যে এসছি আপনার স্টুডিওতে, একটা রাস্তা পার হয়ে, সেখানে যদি কারোর সঙ্গে আমার ধাক্কা লাগে, আমি আস্তে সরে যাই। আমি ভয় পাই যে সে আমাকে কলার ধরে টান দিবে কিনা,
দুটো বাজে কথা বলবে কিনা বা আমার উপরেই সে চড়াও হবে কিনা। আমি এই স্নিগ্ধার ভাইয়ের ঘটনাটা যেদিন ঘটলো তার দুদিন আগে আমার পার্শ্ববর্তী বাড়িতেই 10 তলার থেকে একটা নির্মাণ শ্রমিক পড়ে মরে গেল, এবং ওইটাতে কোনো প্রোটেকশন নাই। ওখানে যে নির্মাণ কাজ হচ্ছে ন্যূনতম কোনো সেফটি সিকিউরিটি এনশিওর করা হয় নাই। তো এই যে পড়ে গেল, আনফর্চুনেটলি আমি তখন বাসায়, আমি ওই লোকটাকে আমার চোখের সামনে মানে দেখেছি যে একটা মৃত লোককে এখন নিয়ে যাওয়া হচ্ছে রিকশায় করে হাসপাতালে। আমি দেখেই বুঝেছি লোকটা মারা গেছে তখনই। এখন আমি ধরেই নিয়েছিলাম যে তাহলে ওই কাজটা বন্ধ হবে বা এটার একটা বিচার হবে। আমি পরদিন দেখলাম পুলিশ টুলিশ এলো, তার পরের দিন কাজ শুরু হয়ে গেল। এবং যখন কাজটা শুরু হলো, ওই যে গ্রিলের শব্দ হচ্ছে, ঝালাই মেশিন, হাতুড়ির শব্দ, আমার মনে হচ্ছে আমার বুকের ভেতর দিয়ে এগুলো যাচ্ছে। হ্যাঁ, আমার এই স্নিগ্ধার ঘটনাটার পর ওর সঙ্গে আমার আজকে দেখা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে ওদের সঙ্গে খুবই অ্যাটাচড। আমি প্রথমেই জিজ্ঞেস করছি মাসির কী অবস্থা। আমি সাহস পাইনি ওকে কিছু বলতে, আমি একদম সাহস পাইনি। এবং আমার বারবার মনে হয়েছে যে আমিও তো দুদিন আগে দিনাজপুর থেকে একটা ট্রেনে করে ফিরছিলাম, আমাকে যদি পিটিয়ে মেরে ফেলতো, যে কাউকে পিটিয়ে মেরে ফেলবে, ধাক্কা দিয়ে ফেলে দিবে, গুলি করে ফেলবে, এটা মানে কোন জীবনযাপন করছি আমি জানি না। ঈদুল আজহা ত্যাগের কথা বলা হয় এবং সে ত্যাগের তো প্রধান উপসর্গ হচ্ছে নিজের ভেতরের যা কিছু রিপু, যা কিছু খারাপ সেগুলো ত্যাগ করা, কিন্তু সেদিকে কি আমরা হাঁটছি আদৌ? আমি জানি না, এটা আসলে আমার মনে হয় যে একজন আমাদের যারা অভিজ্ঞ সমাজবিজ্ঞানী আছেন, মনস্তাত্ত্বিক আছেন, আমাদের যারা বুদ্ধিজীবীরা আছেন এবং রাষ্ট্র পরিকল্পনায় যারা আছেন, তাদের বোধহয় একটু ভাবার সময়। স্নিগ্ধা একটা অনেক বড় কথা বলেছে যে রাষ্ট্র কি হারাচ্ছে। আমি চিরকাল একটা সাধারণ জীবনযাপন করেছি, আমি চেষ্টা করেছি দুটো আমার কথা লিখতে, আমার দুটো কথা দিয়ে আপনাকে তাড়িত করতে, আপনাকে অনুপ্রাণিত করতে, তাই তো সে আমি ভয়ে ভয়ে চলছি। আবার একটি লোক অন্যায় করছে খুব বুক ফুলিয়ে। তো এই যে এই একটা অদ্ভুত পার্থক্য তৈরি হচ্ছে, ভালো মানুষ মন্দ মানুষ, এই যে হীরক রাজার দেশের মতো যে মন্দরা খুব বুক ফুলিয়ে চলছে, ভালোরা খুব মিইয়ে গিয়ে চলছে, এতে করে কি আসলে মনুষ্যত্বের জায়গা থেকে আমরা সরে যাচ্ছি কিনা, রাষ্ট্র আমার কাছ থেকে যা পেত আদৌ তা পাচ্ছে কিনা, যার কাছ থেকে যতটুকু পাওনা ছিল আমরা আসলেই পাচ্ছি কিনা, এবং আমরা সত্যিকার অর্থেই এই যে এই দালানটার মতো নির্মাণ শ্রমিকের মৃত্যুর মতো আমরা নির্মাণ করতে গিয়ে কত মানুষকে হারাচ্ছি। আমরা নজর দিচ্ছি খুব দালান কোঠার দিকে, কিন্তু মনুষ্যত্বের দিকে আমরা বোধহয় নজর দিচ্ছি না। এটা আমাদের শিক্ষকদের দায় আছে। নজরুলের সেই ইমারতের মতো আর কি, যে ভিত্তিটা যদি মজবুত না হয় তুমি যত ইট গাঁথুনি করো সেটা তো ভেঙে পড়বেই। তো ওই জায়গাটা তো আসলে আমরা এসে গেছি, এখন তো ইমারত ভেঙে পড়ছে আসলে। আমি হয়তো আজকে এখানে এসেছি, মুম্বাই এসেছে পাশের বাড়ির ঘটনা দেখে, কিন্তু ভেতরের দহনটা তো আমরা মানে আমরা কথা বলছি মুক্তবাক নামের একটা অনুষ্ঠানে, নির্বাক হয়ে যাচ্ছে। ও যখন কথা বলছিল মানে আমার কিন্তু হাত পা কাঁপছিল, যে কারণ এইটা আসলে আমরা তো একটু অনুভূতিশীল মানুষ। আমাকে তো একটা পাখি বলেন, ফুল বলেন, একটা হত্যা বলেন, সব কিছু আমাকে একটু বেশি করে নাড়া দেয় বলেই তো আমি একটু গুছিয়ে মানে সেইটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। ছোট বয়সে একটা বয়স হয়তো মনে হয়েছে বিখ্যাত হব, লিখবো। এখন তার চিন্তাটা ওই রকম না। এখন চিন্তাটা হলো আমার দুটো লাইন পড়ে আপনি কাঁদলেন, আপনি হাসলেন, আপনি অনুপ্রাণিত হলেন, আপনি ক্ষুব্ধ হলেন, অর্থাৎ আমি একটা সামাজিক ভূমিকা পালন করলাম, আমি একটা মানবিক ভূমিকা পালন করলাম, এই তো বিষয়টা। তো সেই জায়গায় যখন আমি বলছি যে মুক্তবাক অনুষ্ঠানে বসে আমি নির্বাক হয়ে যাচ্ছি, এই দায়িত্বটা আসলে কে নিবে আমি জানি না। যে ক্ষতি একের সেথা সান্ত্বনা কোথা, সেথা শান্তি নাই মোরা হারায়াছি বন্ধু সখা প্রিয় ভাই। সেখানে ওই এই গোকুলনাথ কবিতা নজরুলের, সেখানে ওই যে কিন্তু গোপনে যারা মানুষ সৃজন করছে তারা আসলে কোথায়, এবং যাদের আসলে আজকের এই অস্থির সময়ে মানুষের মনে স্থৈর্য, শান্তি, ধৈর্য দেবার কথা, তারা কোথায়? এখানে না, আমি একটু মানে আমার ভাই দেখে বলছি তা না, মানে মুম্বাইদেরই সমসাময়িক, আমারও ভাই, একটু ছোট, হ্যাঁ। তো ওদের সময় আমি দেখেছি যে ওরা খেলাঘর করছে, কাশফুল খেলাঘর করতো,
ছবি আঁকতো, গান নাটক করতো, সংগঠন করতো। এবং আমি খুব ছোট, আমি দেখেছি যে 88-এর বন্যায় তারা ভ্যানে করে ত্রাণ নিয়ে নিয়ে তারা তখন স্কুলে পড়ে, ত্রাণ দিচ্ছে। তো আমি খুব বলতাম যে আপনি জীবনে এত কিছু করলেন, শেষ পর্যন্ত বাপের মতো কেরানি হইলেন আর কি, আমার ভাইকে আমি বলতাম। তো এই যে ওদের একটা জেনারেশন ছিল, ওর বই কিন্তু আমি গোপনে গোপনে পড়তাম, মানে ওর শেলফ ভরা যত বই ছিল সেগুলো আমি গোপনে গোপনে পড়তাম। তো ওই আসলে ভিত্তিটা, যে অফিস করে এখনো কর্পোরেট সেকশনে অফিস করতো, বাসায় গিয়ে রাতে 4টা পাতা পড়ে ঘুমাতো। তাইলে ও কি পেল? ও হয়তো মরে গেছে, ওর শরীরটা চলে গেছে, কিন্তু ওর যে জীবনযাত্রা, যেটা আমাকে কুরে কুরে খাচ্ছে, সেটা হয়তো আরো অনেকের ক্ষেত্রে হয়তো এরকম, যাদেরকে আমরা জানি না। তো আমরা আসলে মানে ওর সন্তান দুটোকে আমরা কি বলবো? এখানে করোনার সময় খুব জনপ্রিয় হলো একটা কবিতার আবৃত্তি, আমি কারো সাথে পাশে থাকি না। এই যে সামনে যাই ঘটুক না কেন, আমি মোটামুটি বেঁচে চলে যেতে পারলে চলে যাচ্ছি, আমার উপর তো আসেনি, এই যে চিন্তা, এটার পাশাপাশি আবার একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ অনেক সরব, তারা বিশ্বের নানা সমস্যা নিয়ে কথা বলছেন, দেশের সমস্যা নিয়ে হয়তো কিছুটা বলছেন। তো এই বৈপরীত্য, যে বাস্তব জীবনে মানুষ কি এখন একভাবে আচরণ করছেন আর এই ভার্চুয়াল জগতে আরেকভাবে করছেন? দেখুন, ওই যে করোনার প্রসঙ্গটা তো তুললেন, করোনার সময় আমি একটা লেখা লিখেছিলাম মুখোশ নিয়ে, যে একটা সময় মুখোশ মানে আমরা খারাপ কিছু ভাবতাম, একটা ছদ্মবেশ মুখোশ, তাই না? তো একটা দ্বিচারিতার ব্যাপার। তো সেই করোনার সময় আমরা বাধ্য হয়ে মুখোশ পরেছি, সেটা এক ধরনের সেফটির জন্য। মুখোশটাই তখন আমাদের বন্ধু হয়ে গিয়েছিল। কিন্তু এখন ধরুন আমরা মুখোশটা ওভাবে পড়ছি না, কিন্তু নিয়র্থক যে মুখোশটা ছিল করোনার আগে, সেটা আবার ফিরে এসেছে। আমরা সবাই ফেসবুকে, মানে আমরা সবাই বলছে আমি বলছি, আমাকে আগে বলছি, কাজে এটা অন্য কেউ গায়ে নিক বা না নিক আমি জানি না, যে আমার যে চকচকে ছবিটা দিচ্ছি এর আড়ালের আমার মানসিকতাটা প্রকাশ করছি না। একটা মিথ্যা হাসি, একটা মিথ্যা ঝলক, এবং আমরা প্রত্যেকে মানে একটা ক্রাইসিসের মধ্যে আমরা সেলফি তুলছি। আপনি ভাবুন যে একটা কামরা ভর্তি রেলগাড়ির একটা কামরা ভর্তি মানুষের ভিতরে একটা মানুষ আরেকটা মানুষকে পিটিয়ে মেরে ফেলছে, তো বাকি লোকগুলা কোথায়? এখন সেই লোকটাকে হয়তো বিচারের আওতায় আনা গেল, বা এখন আপনি সমাজের প্রতিনিধি যদি ধরেন, ওই কামরায় যদি আরো 20টা লোক থেকে থাকে, তাদের বিচারটা কে করবে? তারা ফেসবুকে গিয়ে কি লিখেছে? একজন রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানীর এখন ওইটা খুঁজে বের করা দরকার। এবং এই যে আপনি বলছিলেন লাইক শেয়ার, এই যে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আমি ডলার কাউন্ট করছি আমার কত ভিউ হলো, এই উপার্জনটা আমরা চাইনি, আসলে আমরা এটা চাইনি, এবং এখনো চাই না। লাইক শেয়ারের জন্য লিখি না। লাইক এটা তো এখন অর্থমূল্যেও অনুবাদ হয়ে যাচ্ছে। ওই যে বললাম ডলার কাউন্ট করছি আমরা, সেটাই সমস্যা হয়েছে। গোষ্ঠী মুম্বাই, মানে ওই যে ওই ইউটিউবার বলেন বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর নাকি একটা বলছে যে যা তা ইনফ্লুয়েন্সার, ওইটা কিন্তু একটা গোষ্ঠী আসলে, এবং ওইটার সাথে কিন্তু আসলে ক্রিয়েটিভ জায়গাটাকে মিলালে হবে না। আচ্ছা, না মিললো তো ইনফ্লুয়েন্সাররা সমাজে কি ইনফ্লুয়েন্স রাখছে? ওই যে ওই গোষ্ঠীটা তৈরি হচ্ছে, আমরা বলছি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তারা কি ইনফ্লুয়েন্স করছে? তাদের দ্বারা ওই গোষ্ঠীটাই তৈরি হচ্ছে মুম্বাই, যে ওই জিনিসটাই যে তারা দেখবে, তারা লাইক শেয়ার করবে, কিন্তু তাদের ভেতরে কোনো মানে বিকার হবে না আর কি। মানে একটা লোক ডিগবাজি দিচ্ছে, একটা লোক, বাস্তবতা হচ্ছে এই যে মানুষ তো এখন বই কতক্ষণ পড়ছে আমি জানি না, কিন্তু ঘন্টার পর ঘন্টা হয়তো টিকটক কিংবা ফেসবুক কিংবা ইউটিউবে তাদের কত ঘন্টা কেটে যাচ্ছে তারা জিজ্ঞেস করলে বলতেও পারবে না। আমার অভিজ্ঞতা এরকম, অনেকের কথা বলতে পারি যে ভাই আপনি তো 1 ঘন্টা ধরে এখানে বসে আছেন, বলে 1 ঘন্টা কই, না 5 মিনিট হবে। তখন তাকে স্ক্রিন টাইম বের করে দেখাতে হয়, মোবাইলে তো খুঁজে পাওয়া যায় জিনিসটা। তো এই যে মানুষ প্রতিনিয়ত এই জিনিসগুলো গিলছে, তার প্রভাবটা আসলে দিনের শেষে কি হচ্ছে? ওই যে মানে আশেপাশে কিছু মানে জীবাণু সহকারে যে মানুষগুলো থাকে আর কি, একজন একজনকে কামড়ে দিলে যে সেও হচ্ছে সেই সাউথ কোরিয়ান সিনেমার মতো আর কি, জম্বির মতো। যে আমার কাছে এখন চারপাশের মানুষজনকে কিন্তু এক একটা জম্বি মনে হয়, এই করে যাচ্ছে, জম্বি মনে হয় টুক করে লাইক বাটন টিপে যাচ্ছে। অদ্ভুত কথা, কেউ কিছু অন করছে না।
এবং এখানে দেখেন যে আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে ঈদ, ত্যাগের কোরবানির মহিমা, হ্যাঁ, তো সেও তো মানে কোন পশু, কত বড় পশু দিতে দিচ্ছেন তার পারলো। ভরে যাবে ফেসবুকে প্রদর্শন করছে মুখোশ। তো ওইটা তো লক্ষ্য ছিল না আমার। আর আমি যদি আমার ভেতরের মনুষ্যত্বকেই মেরে ফেলি, আমার পশুত্বকেই জাগিয়ে ফেলি, তাহলে আমি কোরবানি দিয়ে কি করব? তো আমি এক মাংসখোর আরেকটা মাংস খাচ্ছি, এটা তো হওয়ার কথা নয়। এটা তো কোরবানির মহিমা না, এইটা তো বলিদানের আত্মদানের মহিমা না। ওরে হত্যা নয় সত্যগ্রহ, শক্তির উদ্বোধন তো আর হচ্ছে না। একদম তাহলে একদম বিস্তর ভারী কথা হয়ে গেল বোধহয় না? তাহলে একটু কবিতা শুনি স্নিগ্ধা বাবুল আপনার কাছে। কবিতা একটা ভারী কবিতাই পড়ি। আচ্ছা, তাও এর চেয়ে বোধহয় একটু হালকা হবে, ও নিক্তিতে মাপলে নাকি? আসলে আমার কাছে এখন মনে হয় যে আমি হয়তো এখনকার সময়টাকে ভেবেই তখন এই কবিতাটা লিখেছিলাম। কি ভেবে লিখেছিলেন আগে বলে নিলে বোধহয় মানে সুবিধা হতো। এই যে নিজেকে এখন বুঝতে পারছি না, যে বললাম না একটা পাইপের ভেতরে ঢুকে পড়েছি, দূর থেকে হয়তো একটু আলো দেখছি বা দেখছি না, কিন্তু অন্ধকারের যে যাত্রা আর কি, মানে হয়তো আমিও হয়তো ব্যক্তিগত অবস্থান থেকে এখন বুঝতে পেরেছি, আশেপাশের মানুষকে দেখে তো বুঝিনি, যে এই মুহূর্তে আমার উপর আঘাতটা আসলো আমি কিন্তু তখন বুঝতে পেলাম। তো হয়তো এই পরিবেশটাই হয়তো আমি আগে কোনো এক সময় হয়তো বুঝে লিখে ফেলেছিলাম। কবিতার নাম অগ্রন্থিত। আর তো না হলে চিৎকার করি না, কেননা সমূহ বিবাদের নাম কলহ হলেও ব্যক্তিগত বোধ আমাকে নিশ্চিত করে আমি মূলত কবি। সংশয় না হলে নিরুত্তর থাকি, জেনে গেলে যে আহব তারে জমায় বহুভাষী সৈনিক। আমি মূলত কবি, আমি জানি। গ্রস্ত না হলে এমন থাকা যায় যেমন থাকে ম্যাচ বাক্সে দেশালাই, যৌথ অথচ বিধ্বংসী। আমি বারুদ জমা করি অনাহারে, কেননা কবিতার মৌলিক সংশয় আমারে জানায় আমি কবি নই, অথর্ব চিন্তার লগ্নি। চমৎকার। মুম রহমান, আপনার কাছে ফিরে আসি। এই মুহূর্তে কি ধরনের কাজ করছেন? বোধহয় একটা উপন্যাসের কাজ চলছিল, সেটা কতদূর হলো, বিষয়বস্তু কি? আচ্ছা, আমি একদম কাজ চলছে মানে কয়েকদিন আগে একটা উপন্যাস শেষ করলাম। এটার নাম হচ্ছে 5 জন ফজলু। 5 জন ফজলু? ফজলু, হ্যাঁ। মানে ফজলু নামের 5টা লোক আছে। হ্যাঁ, সেই 5টা লোকের মধ্যে কারণ একজনের নাম ফজলুর রহমান, একজনের নাম শেখ ফজলু মিয়া, একজনের নাম ফজলু আহমেদ, ইত্যাদি ইত্যাদি। 5 জনের 5 রকমের পেশা। এর মধ্যে একজন হচ্ছে খুনি, পেশাদার খুনি, একজন হচ্ছে ডক্টর, একজন গোরখোদক, একজন রিক্সাওয়ালা। এরকম 5টা ফজলুর গল্প আমি বলেছি। হ্যাঁ, বিক্ষিপ্তভাবে গল্পটা বলা শুরু হয়েছে এবং এই গল্প বয়ানটা আমি করেছি সংলাপের মাধ্যমে। মানে সাধারণত আমরা উপন্যাসে একটা বড় নেরেশন দেই না, মেঘলা আকাশ, কর্দমাক্ত মাঠ, ইত্যাদি ইত্যাদি। তো সেই সব না করে আমি শুরুতে 5 জন ফজলুর একটা পরিচয় দিয়েছি, যে ডক্টর ফজলু এই ডিগ্রি এবং এই খুনি ফজলু এই করে, দিয়ে তারপর কমপ্লিটলি 2 জনের সংলাপে চলে গেছে। এই সংলাপ থেকে ধরে নিতে হবে কোনটা কে। তাদের দেখা হচ্ছে কি করে? এটা তো একেবারে ভিন্ন পেশার। একদম, যেমন খুনি ফজলু যে সে অসুস্থ, সে ডাক্তার ফজলুর কাছে গেছে। এই 5 জনেরই কিন্তু ফাইনালি ইন্টারেক্ট হচ্ছে এবং গোরখোদক ফজলুরকে দিয়ে উপন্যাসটা শেষ হচ্ছে। আমি যেটা বলতে চেয়েছি যে 5টা লোক, 5 রকম পেশা, 5 রকমের বয়স, নামের মিল আছে। একজন হয়তো ফজলুর রহমান, আরেকজন আহমেদ ফজলু, কিন্তু ঘুরে ফিরে এই যে 5টা মানুষ, এইটা আমার সোসাইটির, আমার সমাজের প্রতিনিধি। এবং এদের মাধ্যমে আমি আসলে এই যে এই ধরনের কিছু অস্থিরতার ব্যাপারও এসছে। এবং একজন গোরখোদক থেকে শুরু করে একজন খুনি, ডাক্তার, একজন রিক্সা চালক, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এই 5 জন ফজলু কীভাবে কানেক্ট করে সোসাইটিকে, সেটা এসছে। এইটা ওই ঐতিহ্য এই বছর ঈদ সংখ্যা করছে চাঁদরাত নামে, সেইটাতে প্রচার হবে মানে ওইটা ছাপা হবে আর কি। এই যে এখনকার সময়ে নানান ভাবে আসলে সাহিত্য মানুষের হাতে পৌঁছয়, সেখানে ই ইঙ্ক, ডিসপ্লে, কিন্ডল থেকে শুরু করে কম্পিউটার স্ক্রিন, মোবাইল ফোন এবং দিন শেষে সেই পুরনো ছাপা কাগজ, এই যে বিচিত্র মাধ্যমে মানুষ আসলে সাহিত্যের কাছে যাচ্ছে বা সাহিত্য মানুষের কাছে যাচ্ছে, এতে কি সমস্যা বেড়েছে না কমেছে? আমি একটা জিনিস বিশ্বাস করি যে
অনেক ধরনের ডিভাইস আসলে আসবে, কিন্তু বইটাই আসলে থেকে যাবে। মানে এই যে পাতা উল্টে পড়া, মানে বইটা ছিল, আছে এবং থাকবে, এটা ক্লাসিক। ডিভাইসের দেখেন যে অনেক রকমের পরিবর্তন আসছে, তাই না? অনেক রকমের আসতেছে, বিভিন্ন ভার্সন আসতেছে, বিভিন্ন মডেল আসতেছে, কিন্তু তারপরে কিন্তু ছাপাখানা কিন্তু বন্ধ হবে না, হওয়ার কোনো সুযোগ নাই। এটা আমি এই ব্যাপারে আমি আত্মবিশ্বাসী আর কি। কিন্তু এই যে যে কথাটা আমরা একটু আগে বলছিলাম যে আজকের বাচ্চারা তারা আসলে কতজন তাদের পাঠ্যপুস্তকের বাইরে গল্পের বই পড়ছে, কবিতা পড়ছে? মানে এই যে একটা ধারাবাহিকতা তৈরি হয়েছে উল্টো রথের, সেটার থামাটা কোথায়? এটা একটা জটিল অবস্থা। মুম্বাই যেটা বলছিল, আমাদের আসলে এখন খুঁজে বের করতে হবে এ থেকে মুক্তির উপায়কে, যারা চিন্তা করছে না এখানে না আমার কিছু অবজারভেশন আছে যেটা মানে প্রচলিত কথাগুলোর বাইরে, মানে আমি একমত না অনেকগুলো কথার সঙ্গে। যেমন আমরা খুব মানে বলে এক ধরনের আনন্দ পাই, বুড়োরা বলতো যে আজকালকার ছেলেমেয়েরা পড়ে না, তো এরকম প্রচার করে আনন্দ পাই যে বই বের হচ্ছে না, ভালো লেখক আসছে না, বই বিক্রি হচ্ছে না, মানুষ পড়ছে না, হুইচ ইজ নট ট্রু। আমি বলবো যে আমার বাবার আমলে কয়জন লোক পড়তেন? যখন শরৎচন্দ্রই জনপ্রিয় ছিলেন তখন শরৎচন্দ্রেরই বা পাঠক কত লক্ষ ছিল? এক একটা মিডিয়ামের ক্যারেক্টার তো এক এক রকম, তাই না? এখন হুমায়ুনের টিভি নাটক যখন প্রচার হয়েছে বিটিভিতে, একসঙ্গে ধরুন 3 কোটি লোক দেখে ফেলেছে। সেইটা যখন বই আকারে বের হচ্ছে 3000 বিক্রি হলে আমরা বিশাল মনে করছি। কিন্তু আজকে যদি আমি চিন্তা করি, আমি মুম রহমান 20 কোটি মানুষের দেশে আমার একটা বই বেরোলো, 1000 কপি বিক্রি হয়ে গেলে আমি হিট লেখক হয়ে গেলাম। তো এইটা তো খুব হাস্যকর ব্যাপার, সংখ্যার হিসাবটা। কিন্তু আবার যদি অন্য দিক দিয়ে আমি চিন্তা করি যে আমি সুদূর ধরুন দিনাজপুর যাচ্ছি, রংপুর যাচ্ছি, বা বগুড়া যাচ্ছি, কুমিল্লা যাচ্ছি, একটা বাচ্চা ছেলে বা মেয়ে কলেজে পড়ে বা এসে পড়ে বললো স্যার আপনার ওই লেখাটা পড়ছে, বা আমি একটু অনলাইনে বেশি প্রেজেন্ট, মানে গুগলে মুম রহমান দিয়ে সার্চ দিলে প্রচুর কন্টেন্ট আসে, যেহেতু আমি বিভিন্ন বিষয় নিয়ে লিখি। কারণ আমাকে তো আসলে লেখাকেই পেশা হিসাবে নিতে হয়েছে, যার কারণে আমার খুব একটা সুযোগ ছিল না একদম খুব বাছাই করে এটাই লিখবো ওটাই লিখবো। অনেক মানে গার্মেন্টস প্রোডাক্টের মতো অর্ডারই লেখা লিখতে হয়েছে, কখনো ফিল্ম নিয়ে, কখনো নাটক নিয়ে। এইটা আমাকে মাল্টি ডিসিপ্লিন একটা জায়গা তৈরি করে দিয়েছে, দ্যাটস ট্রু, উপকারও হয়েছে আমার, কিন্তু আমার প্রচুর কন্টেন্টও তৈরি হয়েছে। তো তার কারণ আমার অবজারভেশন হচ্ছে যে না, আমাদের ছেলেমেয়েরা পড়ছে, পড়ার ধরনটা হয়তো পাল্টে যাচ্ছে। আর দেখুন একটা সময় মনে করতাম আমরা যে সিনেমা হল আবিষ্কার হয়ে গেছে, থিয়েটার বন্ধ হয়ে যাবে। তারপর বললাম টেলিভিশন আবিষ্কার হয়ে গেছে, এবার তার ফিল্ম চলবে না, কিন্তু ফিল্ম তো মুম্বাই এখন বলছি ওটিটিভি আবিষ্কার হয়ে গেছে, টেলিভিশন দেখবে না। কোনো মাধ্যম বন্ধ হয় না, একবার চালু হয়ে গেলে সেটা বন্ধ হয় না। সেই প্রাচীন আমলে প্যাপিরাসের পাতায় যা লেখা হয়েছে ওটা ফুরাবে না, হারাবে না, ওটা অন্য ফর্মে আসবে, আপনার আইপ্যাডে আসবে, আপনার মোবাইলে আসবে। আপনি যে সক্রেটিসের লেখা পড়ছেন, প্লেটোর লেখা পড়ছেন, সে কি কাগজ কলম দিয়ে লিখতো? কাজে মাধ্যম কোনো বিষয় না, লেখাটা ভাসবে। যেমন আমার সর্বশেষ যে উপন্যাসটা বেরিয়েছে মানুষ রতন, সেই উপন্যাসটা কিন্তু এখন অডিও বুক তৈরি হচ্ছে, এবং সেই অডিও বুকটা যখন হচ্ছে, একটি মেয়ে একটা অংশ পাঠ করছে, সেটা একটু ভিডিও করে দেওয়া হয়েছে ফেসবুকে। সেইটা কিন্তু একটা মানে যেই পরিমাণ লোক সেই ভিডিওটা দেখেছে, তার 10 ভাগের 1 ভাগ যদি আমার বইটা পড়তো, তাহলে প্রকাশকের জীবনও ধন্য হতো, আমার জীবনও ধন্য হতো। কিন্তু সেইটার চেয়েও বড় কথা যে হচ্ছে কোনো না কোনো ফর্মে। কিন্তু মুম্বাই এখানে তো মানে পড়া তো আর হচ্ছে না, ওটা তো সে শুনছে। মানে একটা জিনিস পড়লে আমাদের কল্পনা, মনের চোখটা যেভাবে কাজ করে, জিনিসটা কি কানে শুনলে সেটা হয়? নিশ্চয়ই, আপনি খুব সুন্দর কথা বলছেন। এখন ধরুন আমার মনে পড়ছে না কে বলেছিলেন, খুব বিখ্যাত একজন লেখক বলেছিলেন যে সত্যজিৎ রায় আমাদের চোখে বিভূতিভূষণ যে নিশ্চিন্দপুর গ্রামের দৃশ্য দিয়েছিলেন সেটাকে হত্যা করেছেন, সেটা ভিজুয়ালাইজ করে। এই খুব বিখ্যাত একজন লেখক বলেছেন, আমার এই মুহূর্তে নাম মনে নেই। একই লেখকের আরণ্যক পড়তে গিয়ে জঙ্গলের যে বর্ণনা, কমল কুমার মজুমদার বলেছিল ও কিছু হয়নি, নিশ্চিন্দপুরের কিছু হয়নি। না ধরুন আরণ্যকের জঙ্গলের যে বর্ণনা, যে নিস্তব্ধতা, সেটা ঠিক আছে। এখন আপনি অন্য জায়গাটা ভাবুন। কিন্তু আমি আজকে সকালে এআই নিয়ে পড়ছিলাম, কারণ গতকাল আমি একটা জায়গায় কনসালটেন্সি করতে গিয়েছি একটা বিষয় নিয়ে, সেখানে এই প্রসঙ্গগুলো এসেছিল। তা আমি পড়তে গিয়ে দেখলাম এতদিন পর্যন্ত এআই সম্পর্কে যে আমার ধারণা ছিল সেটা পাল্টে যাচ্ছে। কীরকম পাল্টে যাচ্ছে, আমি একটু অফ টপিকে যাই যদি অনুমতি দেন। সেটা হলো
যে একটা সফটওয়্যার তৈরি হয়েছে যেটা নামই হচ্ছে রিফিউনাইট, রিফিউজিদেরকে ইউনাইট করার জন্য একটা সফটওয়্যার। অর্থাৎ আপনি রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন 3 জনকে সঙ্গে নিয়ে, 2 জনকে আর খুঁজে পাচ্ছেন না, তার নাম ধাম দিয়ে আপনি ওখানে একটা সোশ্যাল মিডিয়ার মতো প্ল্যাটফর্ম ওখানে দিচ্ছেন। এইবার সারা ওয়ার্ল্ডে যত রিফিউজি ওখানে কানেক্টেড আছে তারা রেসপন্ড করছে যে ওখানে আমি হয়তো ওকে দেখেছি। অন্ধদের জন্য সফটওয়্যার, কীরকম সফটওয়্যার, যে একটা অন্ধ লোক ধরুন এই আমাদের অনুষ্ঠানটা শুনছে, তাকে আবার এআই বলে দিচ্ছে যে চারপাশে লাল রং আছে, সবুজ রং আছে, এটাই আছে, এটাই। এই যে অডিও বুকের কথা বলছেন, যে লোকটা পড়তে পারে না সে কিন্তু এখন বইটা কোনো না কোনোভাবে তার কাছে পৌঁছে গেল, আমার রিডার কিন্তু বাড়লো। মানে বই যে খালি চোখ দিয়েই পড়তে হবে, আমার তো চোখ অন্ধ হয়ে যেতে পারে, আমার একটা গল্প আছে কিন্তু অন্ধ সেটা পাঠক তো নামে। তারা ব্রেইলেও পড়ে, সেটা ব্রেলেও পড়ে, তার মানে আরেকটা মাধ্যম যোগ হলো। আচ্ছা, যেই লোকটা পড়তেই চায়নি সে হয়তো বাথরুমে দাঁত মাজতে মাজতে একটা অডিও বুক ছেড়ে দিয়ে শুনছে। অর্থাৎ আমার স্পেসটা কিন্তু বাড়ছে। কিন্তু ওইটা কি মুম্বাই মাথায় পৌঁছায় না মগজে পৌঁছায়? এইটা তো খুব একটা জটিল প্রশ্ন। আমি বলতে চেয়েছি যে মাধ্যমগত সম্প্রসারণটা হচ্ছে। আমার কন্টেন্টটা যেখানে একটা ফর্মেই ছিল, একটা লিখতাম, একটা কাগজ, একটা কলম, এই তো ছিল, তাহলে ওইটা ভাবনার বিস্তার, তাই তো? ফরম্যাটে যাচ্ছে। আর গল্প উপন্যাস তো ফিল্মও হচ্ছে, সেটার মাধ্যমেও তো কেউ কেউ ফিল্মটা দেখে উপন্যাসটা খুঁজে নিচ্ছে। আর যে লোকটার সামর্থ্যই ছিল না এই বইটা পড়ার, কারণ সে অন্ধ অথবা সে অশিক্ষিত, সেও তো এখন এই বইটা শুনতে পারে। এখানে মানে আমি যারা একটু লিটল হাউস অন দ্য প্রেরি ছোটবেলায় বিটিভিতে দেখেছেন তারা হয়তো বড় হয়ে বইটা খুঁজেছেন, কানেক্ট করেছেন। এখানে আমি একটু যুক্ত করতে চাই আর কি, যে এই সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে জন্মদিন হবে, ওইটা নিয়ে সম্ভবত তাম্রলিপি একটা ছোটদের গল্প সংখ্যা করছে, তো আমি একটা গল্প দিলাম। হয় কি যে আমার আবারও ঘুরে ফিরে আসছি, আমার দাদার যে বড় মেয়েটা, ওর নাম পৌলমী আর কি। তো ওর সাথে একবার আমার গল্প হচ্ছিল যে আমরা যখন পদ্মা সেতু দেখতে গেলাম, ও আমার কাছে বিভিন্ন প্রশ্ন করছে এবং ওর মনে হলো যে ও বড় হয়ে প্রধানমন্ত্রী হবে আর কি। তো আমি এই গল্পটাই লিখলাম আর কি। তো লেখার পর আমি আবার ওকে পাঠিয়েছি, তো কিন্তু ভাই ও কিন্তু মোবাইলেই পড়েছে গল্পটা, ক্লাস 3-তে পড়ে, তো বাংলা বাংলা ভাঙা ভাঙা বাংলা পড়তে পারে। তো ও আবার হচ্ছে আমাকে, যেহেতু কিছু ঘটনা আর কিছু গল্প, আমাকে বললো যে পাপা তুমি মিথ্যা কথা কেন লিখছো, আমি তো এগুলো বলি নাই। হয়তো বড় হতে হতে ওরা সব হিসেব মিলিয়ে নেবে। আজকের মতো আসলে সময় ফুরিয়ে গেছে, আড্ডা আর অনেক বাকি থেকে গেল। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই, আর দর্শক আপনাদেরকে ধন্যবাদ। বিদায় নিচ্ছি আজকের মতো।